পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীর সময় আবেদন করায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি ৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সেদিন আবারও শুনানি অনুষ্ঠিত হবে। বেলা ১১টার দিকে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার কার্যক্রম বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার অপর দুই আসামি শেখ হাসিনার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, মারণাস্ত্র ব্যবহার সহ ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হয় তাদের আইনজীবী হিসাবে ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, শেখ হাসিনার আইনজীবীর সময় আবেদনের কারণে তো শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ৭ জুলাই পর্যন্ত। সময় পেছানোর জন্য কী কারণ তারা বললেন, আর আজকে যে আলোচনা হয়েছে, শুনানি হয়েছে, সেটি কোন বিষয়গুলো উঠে এসেছে সেটিও জানাবেন। দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে এই শেখ হাসিনার যিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু পলাতক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, যেহেতু তারা পলাতক, আইন অনুযায়ী তারা আইনজীবী দিতে পারবে না। তবে তাদের পক্ষে আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ অর্থাৎ রাষ্ট্র কর্তৃক আইনজীবী দেওয়া হবে। সেই আইনজীবী আমির হোসেন, তিনি আজকে রাষ্ট্রপক্ষের অর্থাৎ প্রসিকিউশনের শুনানির পরে তিনি বলেছেন যে এটা অনেক বড় মামলা, তার ভাষায় এটি একটি ঐতিহাসিক মামলা। সুতরাং এই মামলার হিউজ ডকুমেন্ট, এগুলো যাচাই বাছাই করা, দেখা, সেগুলোর জন্য তিনি সময় চান। তিনি 15 দিন সময় চেয়েছিলেন, কিন্তু আদালত তাকে 1 সপ্তাহ সময় দিয়ে আগামী 7 জুলাই এই মামলার পরবর্তী অভিযোগ গঠনের শুনানি, অর্থাৎ সেদিন আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির যেই বক্তব্য তিনি সেটি শুনবেন। আর এক্ষেত্রে আরও একজন কিন্তু আসামি রয়েছেন, অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। তাকে আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল। সেখানে তার যিনি আইনজীবী জায়েদ, তিনি কিন্তু বলেছেন যে এই স্টেজে অর্থাৎ অভিযোগ গঠনের পর্যায়ে তিনি কোনো বক্তব্য দিতে চান না তার আসামির পক্ষ থেকে, অর্থাৎ অভিযোগ গঠনের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। সুতরাং তিনি পরবর্তীতে অভিযোগ গঠনের পরে যে বক্তব্য দিবেন, তখনকার গঠনের পরে যেই মূল বিচারিক কার্যক্রমে যে দেখুন, এই মামলাটি গণ অভ্যুত্থানের সেই আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমনে, হত্যা সহ যা যা কিছু ঘটেছে, পুরো বিষয়গুলো কিন্তু এক মামলার ভিতরে এসে গেছে। এটি হচ্ছে প্রধান মামলা, যদিও এর পাশাপাশি আরো অনেকগুলো মামলা রয়েছে। কারণ এই মামলায় প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা এবং তার নির্দেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ে যে দুজন সবচেয়ে বড় সহযোগী ছিল, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরেকজন আইজিপি, এই দুজনকে আসামি করা হয়েছে। এখানে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আজকে আদালতে চিফ প্রসিকিউটর পড়ে শুনিয়েছেন এবং দ্বিতীয় দিনের মতো শেখ হাসিনার এই যে বিচারিক কার্যক্রম, সেই কার্যক্রম সরাসরি পুরো জাতি দেখতে পেল, সম্প্রচার করা হয়েছে। কিন্তু আপনি যেমনটা খবরে বলছিলেনও, দেখুন, চিফ প্রসিকিউটর একেবারে শুরুর দিকে বলেছেন এই শুনানিতে যে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য বা আঁকড়ে ধরার জন্য তিনি কি কি করেছেন, সেখানে সেই একেবারে শিক্ষা ব্যবস্থার যে পাঠ্যক্রমের পরিবর্তন থেকে শুরু করে আওয়ামী লীগের অতীত ইতিহাসগুলো বেশি করে শিশুদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে এগুলো নিয়ে প্রচারণা, সেখানে গুম খুন থেকে শুরু করে যা যা তিনি করেছেন, এই দাবিগুলো করে চিফ প্রসিকিউটর আদালতে কিন্তু তার বক্তব্য তুলে ধরেছেন যে প্রথম দিক থেকেই মূলত শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এইভাবে কার্যক্রমগুলো করা হয়। একটা পর্যায়ে যে যখন আন্দোলন তুঙ্গে ওঠে, অর্থাৎ সেই সময়ের দুঃশাসনকে আর মেনে নিতে পারেনি সাধারণ মানুষ, তখন যখন এই আন্দোলন তুঙ্গে ওঠে, তখন আন্দোলন দমনে তিনি কি কি করেছেন সেই বিষয়গুলো সরাসরি 5টি অভিযোগের মধ্যে আনা হয়েছে। তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে 14 জুলাই গণভবনে তিনি এক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে আন্দোলনকারীদের হত্যা এবং তাদের বিরুদ্ধে দমনপীড়নের যে উস্কানি প্ররোচনা দিয়েছিলেন, সেটি একটি অভিযোগ। এবং তার পরবর্তীতে তিনি যখন তুমুল মাত্রায় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে আবু সাঈদের হত্যার পরে, এই আন্দোলন দমনে সরাসরি মারণাস্ত্রের ব্যবহার এবং একই সাথে হেলিকপ্টার সহ ড্রোন ব্যবহার করে
এই আন্দোলনকারীদেরকে হত্যার নির্দেশনা তিনি দিয়েছেন। এটি দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে রংপুরে আবু সাইদকে হত্যার ঘটনা। চতুর্থ অভিযোগটি হচ্ছে আশুলিয়ায় 6 মরদেহে আগুন দেওয়া এবং পঞ্চম অভিযোগ হচ্ছে 5 আগস্ট অর্থাৎ শেখ হাসিনার সরকার বিতাড়িত হওয়ার ঠিক আগের মুহূর্তে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা করা। এই সবগুলো অভিযোগের সাথে শেখ হাসিনা এবং বাকি যে 2 আসামি তাদের দায় রয়েছে। সেই অভিযোগগুলো পড়ে শোনান সুনির্দিষ্টভাবে কোন ধারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোন কোন ধারায় তারা অপরাধ করেছেন এবং দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটি, এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর শুনে দেশীয় আইনকে আজকে তুলে ধরেননি। তিনি বলেছেন যে এই আইনের যে মূল ভিত্তি যেগুলো অর্থাৎ রোম স্ট্যাটিউট যেটি অর্থাৎ রোম সংবিধি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধের দুটি বড় ধারায় আসলে এই অভিযোগগুলো আমলে নেওয়ার মতো, এবং যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগেই কিন্তু এই অভিযোগগুলো আমলে নিয়েছেন সেই বিষয়গুলো তিনি সেই বিষয়গুলো আদালতকে মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আদালত এখন অভিযোগ গঠনের আবেদন তারা জানিয়েছেন, আদালত যে কোনো সময় যাতে এই অভিযোগ গঠন করে। কিন্তু যেহেতু আপনি যেমনটা বলছিলেন যে শেখ হাসিনার আইনজীবী তিনি খানিকটা সময় আবেদন করেছেন, এখন আগামী 7 তারিখ পরবর্তী শুনানি হবে। হয়তো ওই দিনেই অভিযোগ গঠনের আদেশ আদালত দিতে পারেন, অথবা যেহেতু অনেক বড় মামলা আদালত যদি পরবর্তীতে কোনোদিন আদেশ দেওয়ার তারিখ দেন তাহলে সেই দিন অভিযোগ গঠনের আদেশ হয়তো আদালত থেকে আসবে। ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।